৭১ মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। আদেশ পৌঁছেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। দণ্ডাদেশের যে আদেশটি সেটা আমরা আজকে বিকাল ৪টা ১৫ পেয়েছি। পরবর্তী কার্যক্রম আইনানুগ চলবে। গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস এবং আমি তৌহিদ হোসেন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান সংকট উত্তরণে তারাঙ্কর দিনভর তৎপরতা। এরশাদ নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সময় না পাওয়ায় জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে জানালেন দলের মহাসচিব। সোমবার মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না দলটি। দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে বিচ্ছিন্ন সহিংসতা। দগ্ধ হবার 7 দিন পর সাভারে রেহানার মৃত্যু। দাবি মেনে না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে সরকার, জানালো বিএনপি। সংবিধান অনুযায়ী 5 জানুয়ারি নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রধান বাধা জামায়াত, মন্তব্য আওয়ামী লীগের। এবং রাজনৈতিক অস্থিরতায় বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অটো প্রমোশনের কোনো সুযোগ নেই। ছুটির দিনে পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষা অধিদপ্তরের। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রায় কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে মৃত্যু পরোয়ানার আদেশে। রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই পরোয়ানা জারির পর ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই পরোয়ানা পৌঁছে দেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। গত ৫ই ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। ৩৯ দিন আপিল শুনানি শেষে ১৭ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লাকে ৭১ হযরত আলী লস্কর ও তার পরিবারকে হত্যা এবং মোমেনাকে ধর্ষণের অভিযোগে ফাঁসির আদেশ দেন। এর ২ মাস পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। রোববার দুপুরে আপিল বিভাগের রায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এসে পৌঁছায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়। এরপর বিকেলে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২ পৃষ্ঠার আদেশে ট্রাইব্যুনাল উল্লেখ করেছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রায় কার্যকর করতে হবে। মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী এই রায় কার্যকর করা হবে বলেও জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। এক্সিকিউশন ওয়ারেন্ট পাওয়ার পরে জেল কর্তৃপক্ষ এই রায়ের এই সাজা কার্যকর করবে। প্রথম রায় কার্যকর প্রশ্ন দিনের প্রশ্ন এখানে নাই এবং সেখানে জেল কোর্টে যেটা আছে সেটা অ্যাপ্লাই হবে কি হবে না সেই বিষয়টা আমাদের বিষয় না, সেটা জেল অথরিটি দেখবে, গভর্নমেন্ট দেখবে। পরোয়ানা জারির পরপরই ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার সেটি পৌঁছে দেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেল গেটে কাদের মোল্লার ব্যাপারে আদেশ পৌঁছলে ঢাকা জেল সুপার জানান, পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী হবে। দণ্ডাদেশের যে আদেশটি সেটা আমরা আজকে বিকাল ৪টা ১৫ পেয়েছি। পরবর্তী কার্যক্রম আইনানুগ চলবে। ৪টার পর ওনার পরিবার থেকে বা ওনার আইনজীবীরা কেউ যোগাযোগ করেননি। এদিকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর আলোর মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। রোববার সন্ধ্যা ৭টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি কাঁটাবন মোড় দিয়ে ঘুরে পুনরায় প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে গণজাগরণ মঞ্চের সংগঠক ও কর্মীরা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মানুষ ও সমাজের বিভিন্ন স্তরের লোক যোগ দেয়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আগামী 16 ডিসেম্বর বিজয়ের 43 বছর পূর্তি উদযাপনের কর্মসূচিতে দেশের সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। কাদের মোল্লার এই রায় কার্যকর হওয়ার মাধ্যমে যে দিনটির সূচনা হবে, সেই দিনে আমাদের বিজয়ের যে সার্থকতা সেটা রচিত হবে এবং এই বিজয়ের মনোভাব নিয়েই আমরা আমাদের 16 ডিসেম্বরের বিজয় দিবস উদযাপন করতে পারবো। এদিকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করায় সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দিনের মতো ব্যস্ত সময় পার করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি রোববার দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে, গেছেন নির্বাচন কমিশনেও, কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গেও। আর বেলা শেষে তারানকোর সঙ্গে দেখা করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রথম দিন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর দ্বিতীয় দিনের শুরুতেই তারানকো সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে। সকাল 10টার দিকে এরশাদের প্রেসিডেন্ট পার্ক বাসভবনে এই বৈঠক শুরু হয়। এই সময় সব দল অংশ না নিলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে তারানকোকে জানায়। নিরাপত্তা ফিরিয়ে দেওয়া, মানুষকে আস্থায় নিয়ে আসা এবং মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, অতি অল্প সময়ের মধ্যে এই জাতীয় সমস্যার সমাধান করতে পারে। আমরা আশা করছি তারা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এরপর নির্বাচন কমিশনে যান জাতিসংঘের এই সহকারী মহাসচিব। সেখানে তিনি বৈঠকে নির্বাচন কমিশনের বর্তমান প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে আইনি কাঠামোর মধ্যে তফসিল পরিবর্তন সম্ভব বলে জানান সিইসি। সকল পক্ষের মধ্যে সমঝোতা হলে অনেক কিছু সম্ভব, তবে তা আইনি কাঠামোর মধ্যে থাকতে হবে, এটাই তাদেরকে বলা হয়েছে। নির্বাচন কমিশনের পর এই সফরে দ্বিতীয়বারের মতো তারানকো সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সাথে। দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে তারানকোর সঙ্গে বৈঠকে যোগ দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের তারা জানান, নির্বাচন যেন একতরফা না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য জাতিসংঘের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এইভাবে চলতে থাকলে আমরা চাচ্ছি যে যা চলছে সংঘাত সংঘর্ষ বন্ধ হোক, একতরফা নির্বাচনের যে রেলগাড়িটা, এটাও একটু থামার কথা আমরা বলি। জাতিসংঘ সারা দুনিয়া এরকম নির্বাচন চায়, সবার অংশগ্রহণমূলক নির্বাচন। তো এইটার জন্য সবাই আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, তারা তাদের জায়গা থেকে এটাকে উৎসাহ করার চেষ্টা করছে। আর এটা ঠিক যে ওটা যারা বারবার ওনারা বলছেন, ওনারা কোনো ফর্মুলা নিয়ে নিয়োগ থেকে আসেন নাই, এখানে সবাই সাথে কথা বলে সবাই যেটা চায় সেটাই করবেন। সোমবারও বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করে 10 ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা রয়েছে তারানকোর। ভিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরীর সাথে রোববার বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে শমশের মোবিন কথা বললেও আলোচ্য বিষয় নিয়ে কিছু বলেননি তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠকের পরেই এই ব্যাপারে দলের অবস্থান জানানো হবে। আমরা আশাবাদী না সেই মুহূর্তে এখন কিছুই বলা যাবে না। আলাপ আলোচনা চলছে, অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি। এই মুহূর্তে মানে আমরা গণমাধ্যমে কিছু বলতে পারছি না। এই মুহূর্তে জানানো হবে সন্ধ্যা 6টায়। পরে কি আর কোনো প্রস্তাবনা আসছে? আমরা এখন সবই কালকে আপনারা শুনতে পারবেন আশা করি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গভবনে গিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যা 6:15টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শেখ হাসিনাকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন। এছাড়া নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগদান বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, এই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ যোগদান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা করেন। আপনারা আরও অবগত আছেন যে মহামান্য রাষ্ট্রপতি সিঙ্গাপুরে মেডিকেল চেকআপ শেষ করে দেশে ফিরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী
এ সময় মহামান্য রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খবর নেন, সার্বিক বিষয় নিয়ে অবহিত করেছেন। এখন সার্বিক বিষয় বলতে আপনারা যা বোঝেন, আমার তো এখানে কোনো বলার কিছু। সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিচ্ছে না জাতীয় পার্টির মন্ত্রীরা। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। রোববার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতির সাথে কোনো আলোচনা হয়নি। অ্যাকচুয়ালি আমি তার কুশলাদি জানতে এসেছি। তিনি অসুস্থ ছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে পাঠিয়েছেন যে তিনি ছিলেন সিঙ্গাপুরে, তিনি রাষ্ট্রপতি কেমন আছেন। একটা মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা, একটা বন্ধন, আলোচনা, এই সংস্কৃতি থাকা দরকার। তাহলে দূরত্ব কমে যাবে। রাজনীতির সকলের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা দরকার। না, আমরা যাচ্ছি না। এদিকে প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় না পাওয়ায় সর্বদলীয় সরকারে থাকা জাতীয় পার্টির 7 সদস্যই ডাকযোগে প্রধানমন্ত্রীর দপ্তরে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন। রোববার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িধারার বাসভবনে সাংবাদিকদের একথা জানান দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা জমা দেব। শনিবার জাতীয় পার্টির মহাসচিবের এমন ঘোষণার পর রোববার সকাল থেকেই গুঞ্জন চলে কখন পদত্যাগপত্র দিতে যাচ্ছেন জাপান নেতারা। সব জল্পনার অবসান ঘটিয়ে বেলা 11টা নাগাদ দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের সাংবাদিকদের জানান পদত্যাগপত্র জমা দিতে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন। আমরা মন্ত্রিসভা থেকেও আমাদের নিজেদের অংশগ্রহণ আমরা আজকে থেকে উইথড্র করে নিচ্ছি। পরে দুপুর 1:45টায় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় না পাওয়ায় পদত্যাগপত্রগুলো ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে রোববারই পাঠিয়ে দেওয়া হবে। সর্বমোট 7টি পদত্যাগপত্র এখন আমাদের কাছে আছে। আমি সকাল থেকে চেষ্টা করেছি এই পদত্যাগপত্রগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু যোগাযোগ করেও কোনো যাওয়ার সুযোগ পাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা অফিসিয়ালি আমরা এটা পাঠিয়ে দেব, বাই পোস্ট আমরা এটা পাঠিয়ে দেব এবং সেটা আজকেই পাঠিয়ে দেব। অবশেষে বিকেল 4:45টায় রুহুল আমিন হাওলাদারের কাছে সাংবাদিকদের প্রশ্ন, ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্রগুলো পাঠানো হয়েছে কিনা। এটা চলে গেছে, সময় কথা বলবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না এমন ঘোষণার পরদিন গত 4 ডিসেম্বর জাপার চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির নেতাদের পদত্যাগের নির্দেশ দেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় আরো থাকছে। অবরোধ হরতালে স্থবির উত্তরাঞ্চলের চালের বাজার। বস্তা প্রতি দাম কমেছে 400 টাকা। চট্টগ্রামে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 70 টাকা। এবং 3 দফা আয়কর দাখিলের সময় বাড়িয়েও প্রত্যাশা অনুযায়ী কর আদায় নিয়ে অনিশ্চয়তা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। এবার অবরোধের খবর। 18 দলের ডাকা টানা 72 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন রোববার দেশের বিভিন্ন স্থানে অবরোধকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে 3 পুলিশ সহ কমপক্ষে 22 জন আহত হয়েছেন। মেহেরপুরে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এছাড়া সুনামগঞ্জে সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করে ছাত্রদল কর্মীরা। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করে যুবদল কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে তারা জেলা পরিষদ এলাকায় একটি বাসে আগুন দেয়। মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে তারা। এ সময় ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করেও বেশ কয়েকটি হাত বোমা ছোড়ে হামলাকারীরা। পাল্টা জবাবে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। তবে সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঝিনাইদহ শহরে পিকেটারদের সাথে সংঘর্ষে 3 পুলিশ সহ কমপক্ষে 7 জন আহত হন। শহরের আরাবপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়। সাভারে অবরোধ সমর্থকদের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হন। রোববার সকালে সাভার বাস স্ট্যান্ড ও ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ার এলাকায় বেশ কিছু যানবাহন ভাঙচুর করে পিকেটাররা। এ সময় আওয়ামী লীগ কর্মীরা পিকেটারদের ধাওয়া দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। খুলনার ডুমুরিয়া উপজেলার সাতক্ষীরা খুলনা মহাসড়কে অবরোধের চেষ্টা করে পিকেটাররা। পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
অন্যদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট এলাকায় অবরোধকারীদের সাথে সংঘর্ষে 3 পুলিশ সহ কমপক্ষে 10 জন আহত হন। এদিকে সুনামগঞ্জে নৌপথ অবরোধ করে ছাত্রদল কর্মীরা। রোববার সকাল থেকে সুরমা নদীর চাঁদনী ঘাট থেকে ইব্রাহিমপুর এলাকা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের নৌযান চলাচল। এছাড়া ময়মনসিংহ, বগুড়া, কুষ্টিয়া, নরসিংদী, চাঁদপুর, নাটোর, টাঙ্গাইল, লালমনিরহাট, মৌলভীবাজার, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে 18 দলের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। রাজধানীতে অবরোধ ও হরতালের খবর থাকছে সংবাদের পরের অংশে। এদিকে সিলেট রেল স্টেশনে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে রেলওয়ের 2 জন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, রোববার রাত 10টায় এই হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া 4 থেকে 5টি পেট্রোল বোমায় টিকিট কাউন্টারে আগুন লেগে যায়। ঘটনার পর থেকে সিলেট রেল স্টেশনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। হকি স্টিক দিয়ে এই ব্যারিয়ার দিয়ে গ্লাস যা আছে, বুকিং কাউন্টার, গেট, এগুলো গ্লাসগুলো ভাঙছে। গ্লাস ভাঙে ভিতরে পেট্রোল বোমা দিয়েছে। পেট্রোল বোমা দেওয়ার কারণে আমাদের বুকিং কাউন্টারের যে টিকিটিং সিস্টেম যেগুলো আছে, টিকিট, টাকা এবং কম্পিউটার, এগুলো চেয়ার টেবিল পুরো গেছে। 2রা ডিসেম্বর 18 দলের অবরোধে সাভারের ফুলবাড়িয়া যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ রেহানা আক্তার মারা গেছেন। রোববার রাত 10:15টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 2রা ডিসেম্বর 18 দলের অবরোধে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পিকেটাররা। এতে অগ্নিদগ্ধ হন রেহানা। এই ঘটনায় আরও 4 জন আহত হয়। একই ঘটনায় রতন কুমার নামে আহত অপর একজন শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। নির্দলীয় তত্ত্বাবধায়কের দাবি না মানলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আর.এ. গনি। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, দমন-পীড়ন যত বাড়বে আন্দোলনের গতিবেগও তত তীব্র হবে। সরকার যেভাবে নির্যাতন, নিপীড়ন শুরু করেছে, তাতে 18 দলীয় জোট সহ গণতন্ত্রকামী জনগণ ভীত নয়। দমনের মাত্রা যত বৃদ্ধি পাবে, আন্দোলনের মাত্রাও তত বাড়বে। সকলের অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের ব্যবস্থা করবেন। অন্যথায় উদ্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। দেশকে আর সংঘাত মুখর করে তুলবেন না, নইলে জনগণের আদালতের নিষ্ঠুর রায় থেকে কোনোদিনই রেহাই পাবেন না। সংবিধান অনুযায়ী 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রোববার বিকেলে ধানমন্ডিতে 14 দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, 14 দল 5 জানুয়ারি নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকবে। 14 দল মনে করে, স্পষ্টভাবে মনে করে, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। 5ই জানুয়ারিতে নির্বাচন হবেই। নির্বাচনের পক্ষে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 14 দল ঐক্যবদ্ধভাবে 5ই জানুয়ারি নির্বাচন সফল করার লক্ষ্যে মাঠে ময়দানে ইনশাআল্লাহ কাজ করবে। জামায়াত শিবিরের হাতে বিএনপি পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ আয়োজিত অবরোধ বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপি এখন আর বিএনপি নয়, বিএনপি এখন আর তাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে পরিচালিত হয় না। বিএনপি এখন পরিচালিত হচ্ছে ওই 71-এর পরিচয় শক্তি, ওই পাকিস্তানি তালেবান, জামাত ইসলামী যারা পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত বর্তমান তফসিল অনুযায়ী বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, তফসিল পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। রোববার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ শেষ হয়ে গেছে, কাজে এই তফসিলে তাদের আর নির্বাচনে আসার কোন সুযোগ নেই। সমঝোতার ব্যাপারে আলাপ আলোচনা তো চলমান, সংলাপ সমঝোতার দ্বার কোনোদিন বন্ধ হয়ে যায়।
যেহেতু 33 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রায় নির্বাচিত হয়েছে, সেই অবস্থায় ঘোষিত তফসিল পরিবর্তনের কোন সুযোগ আছে কিনা সেটা নির্ধারণ করতে পারে একমাত্র নির্বাচন কমিশন। সব দল অংশ না নিলে ভোটার উপস্থিতি কম হবে বলে স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে তিনি আরো বলেন, অবরোধের কারণে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, আর এর দায়ভার বিরোধী দলের নেতাকেই নিতে হবে। Total destruction of economic process. That is the gift of Khaleda Zia to this country. পুড়িয়ে মারার একটা কালচার যেটা খালেদা জিয়া সৃষ্টি করে যাচ্ছেন, এটা will bother this country for time to come, এবং এটার জন্য প্রতিহত করা দরকার। হরতাল should be banned. But personal view. Opposition না থাকলে নির্বাচনে তো কেউ ভোট দিতে যাবে না। এবার রাজধানীতে অবরোধ ও হরতালের খবর। 18 দলীয় জোটের টানা 72 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন রোববার রাজধানীতে পালিত হলো মহানগর বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। সকালে হরতাল শুরুর আগে রায়েরবাগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার 5:30টার দিকে মাতুয়াইলে ছাত্র শিবিরের ব্যানারে বের হওয়া মিছিল থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভোরে নগরীতে অল্প সংখ্যক গাড়ি চলতে দেখা গেছে। এছাড়া নগরীর মোড়ে মোড়ে রয়েছে র্যাব পুলিশের সতর্ক অবস্থান। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে সদরঘাট থেকে লঞ্চ সরাসরি চলাচল স্বাভাবিক আছে। সকালে 25টি লঞ্চ ঘাটে এসে ভিড়েছে, আর ছেড়ে গেছে একটি লঞ্চ। তবে অবরোধের কারণে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। নাশকতা এড়াতে ধীর গতিতে ট্রেন চলাচল করায় প্রতিটি ট্রেনই স্টেশনে পৌঁছাতে দেরি হচ্ছে। অবরোধের সময় যেসব ব্যক্তি আগুনে পুড়ে আহত বা নিহত হয়েছেন তাদের পরিবারের কোনো সদস্য অভিযোগ করলে বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের হয়ে কাজ করবে মানবাধিকার কমিশন। রোববার দুপুরে সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান একথা জানান। যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, অন্তত তাদের নিকটাত্মীয়, তাদের বন্ধু বান্ধব বা তাদের শুভানুধ্যায়ী যদি কেউ তাদের পুরো ঠিকানা সম্বলিত তথ্য সম্বলিত যদি তথ্যাদি নিয়ে যদি আমাদের কমিশনে আসেন, তাহলে আমরা সেই অভিযোগগুলো নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থাকে তাদের জবাবদিহিতে আনবার জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করব। আমরা মহামান্য আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি এবং দ্বারস্থ হয়ে এই পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া হোক, এরকম একটি প্রার্থনা আমরা কিন্তু উচ্চ আদালতের সামনে করতে পারি। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অটো প্রমোশনের কোনো সুযোগ নেই বলে জানালেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। যেসব স্কুল এখনও বার্ষিক পরীক্ষা শেষ করতে পারেনি তাদের শুক্রবার এবং অন্যান্য ছুটির দিনগুলোতে পরীক্ষা নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। লাগাতার অবরোধ আর হরতালের কারণে সময়মতো বার্ষিক পরীক্ষা শেষ করতে পারেনি অনেক স্কুল। এ নিয়ে শিক্ষার্থী আর অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া স্কুলে ভর্তি সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে বেশ কিছু স্কুলের বিরুদ্ধে। এসব উৎকণ্ঠা আর অভিযোগের পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণে ঢাকা মহানগরীর 40টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠকে বসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, স্কুলগুলোকে যথাসময়ের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করে জানুয়ারির 2 তারিখে নতুন ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। 50%-এর বেশি প্রতিষ্ঠান পরীক্ষা সম্পূর্ণ শেষ করে ফেলেছে। 40টার মধ্যে দেখলাম শুধু গুলশান মডেল স্কুল এবং ভিকারনেসার পরীক্ষায় একটা হয়েছে, আর সবারই পরীক্ষা শেষের পর্যায়ে। বাকি স্কুলগুলো যেহেতু পরীক্ষা শেষ করে ফেলেছে, এখানে অটো প্রমোশনের প্রশ্নই আসে না। নতুন বছরের নতুন ক্লাস শুরু হবে এবং ছাত্রছাত্রী বই উৎসবটাও পালন করবে। এবছর সম্ভবত আখেরি 4 সোমবার পড়েছে 1 জানুয়ারি, তাহলে ক্লাস শুরু হবে 2 তারিখ থেকে। যেসব স্কুল ভর্তি ফর্মের জন্য অতিরিক্ত টাকা নিয়েছে তাদের তা ভর্তির সময় সমন্বয় করে দেয়া অথবা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। উদয়ন স্কুল ভর্তির ফিও বেশি নিয়েছে, 500 করে নিয়েছে। তখন আমরা আজকে সিদ্ধান্ত দিয়েছি যে তারা সেটা অ্যাডজাস্ট করতে হবে এবং
যাদের অ্যালাউ হবে না তাদের টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। পূর্ণ এমপিওভুক্ত তারা 100 টাকা করে নিবে, আর যারা আংশিক এমপিও তারা 200 করে নিবে। যেহেতু আংশিক এমপিও আমরা 200 করে ফর্ম নিতে পারবো। মাউশির মহাপরিচালক আরো জানান, ভর্তি নীতিমালা মানছে না বলে বেশ কিছু স্কুলের বিরুদ্ধে তারা অভিযোগ পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। ৭১ মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামাত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। চলমান সংকট উত্তরণে তারানকোর দিনভর তৎপরতা। এরশাদ নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী উপদেষ্টা গওহর রিজভী ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সময়ে না পাওয়ায় জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে, জানালেন দলের মহাসচিব। সোমবার মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না দলটি। এবং তৃতীয় দফা অবরোধে দ্বিতীয় দিনে বিচ্ছিন্ন সহিংসতা, দগ্ধ হবার 7 দিন পর সাভারে রেহানার মৃত্যু। দাবি মেনে না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে সরকার, জানালো বিএনপি। নির্বাচনকে সামনে রেখে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও তাদের নিরাপত্তা নিয়ে রোববার সচিবালয়ে বেসরকারি টেলিভিশনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু। বৈঠকে বিভিন্ন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বার্তা প্রধান ও প্রধান বার্তা সম্পাদকরা উপস্থিত ছিলেন। এই সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মর্তুজা আহমদ ও প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন সময় সাংবাদিকদের হয়রানির ঘটনা তুলে ধরে সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এই সময় তথ্যমন্ত্রী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এবার উত্তরাঞ্চলের চালের বাজারে অবরোধের প্রভাব নিয়ে রিপোর্ট। অবরোধ হরতালে স্থবির হয়ে পড়েছে উত্তরের শস্য ভাণ্ডার, রংপুর, দিনাজপুর অঞ্চলের চালের বাজার। স্থানীয় ও আন্তঃজেলা বিপণন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় বেচা বিক্রি প্রায় বন্ধ। এতে বস্তা প্রতি চালের দাম কমে গেছে 400 টাকা পর্যন্ত। আর কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। রংপুরের পাইকারি চালের বাজার মাহিগঞ্জের খবর জানাচ্ছেন রতন সরকার। রংপুরের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার এই মাহিগঞ্জ। এখান থেকে সাধারণত প্রতিদিন 100-রও বেশি ট্রাক রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চাল নিয়ে যেত। কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে অবরোধের কারণে এখানে ব্যবসা বাণিজ্য পুরোপুরি স্থবির। সবচেয়ে বড় প্রবলেম, আমরা পণ্য আনা নেওয়া করতে পারতেছি না, তারপরে বিক্রি হচ্ছে না, কাস্টমার আসতেছে না, দাম কমে যাচ্ছে। লোনের যে টাকার দিত, ইন্টারেস্ট দিত, সেই ইন্টারেস্ট দিতে পারতেছে না। এইভাবে যদি চলতে থাকে আর কিছুদিন পরে তারা বাড়ি বিটা বিক্রি করে মনে হয় ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে। ব্যবসায়ীরা বলছেন গত 1 মাসে এখানে প্রতি বস্তা চালে কমে গেছে 400 টাকা। ধান আসতেছে না, ধান ভাঙার বিক্রি নেই, প্রায় 300-400 টাকা বস্তায় কম। এরকম চললে সাধারণ মানুষ টাকা মরবে। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করে 500-রও বেশি শ্রমিক। কাজ না থাকায় তারা এখন পুরোপুরি বেকার। ফলে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন তাদের। আজ পয়লে হরতাল, আর সহ্য হয় না হরতাল। হরতালের কারণে আমদানি রপ্তানি বন্ধ, কোনো কাজে নাই। এখন কাজকর্ম করে বউ বাচ্চা নিয়ে বাসে, কিন্তু তা তো এখন অবরোধের কারণে বন্ধ। এখন বাইরে গাড়ি যাচ্ছে না, এই জন্য কাজকর্ম কম। আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে শুধু লসের বোঝাই টানতে হচ্ছে না, টানতে হচ্ছে ঋণের বোঝাও। আর এভাবে চলতে থাকলে এক সময় এই সামগ্রিক ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে যেন আগুন লেগেছে চট্টগ্রামের পেঁয়াজের বাজারে। অবরোধের অজুহাতে একদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 70 টাকা পর্যন্ত। দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে শনিবার পেঁয়াজ বিক্রি হয় 120 টাকা কেজি দরে। অথচ শুক্রবারও এই পেঁয়াজের দাম ছিল সর্বোচ্চ 50 টাকা কেজি। অবরোধ দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বন্দরনগরীর খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ে প্রতিদিন 20 থেকে 30 ট্রাক পেঁয়াজ আসে, কিন্তু গত 131 ঘন্টার অবরোধে পেঁয়াজবাহী কোনো ট্রাকই আসতে পারেনি। ফলে বাজারে পেঁয়াজের সংকট তৈরি হয়েছে। খাতুনগঞ্জে পেঁয়াজের দৈনিক 20-30 গাড়ি আসতো, এখন এক গাড়ি আসতেছে না, একমাত্র কারণে অবরোধের কারণে কেউ সাহস করে একটা গাড়ি নিতেছে না। ধর্মঘটের কারণে আমদানি হইতে পারছে না, কারণ 2-1 যা আমদানি হচ্ছে যে প্রয়োজনের তুলনায় অনেক কম।
দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া পেঁয়াজ ট্রাক যোগে চট্টগ্রামে আসে, কিন্তু বর্তমানে ৩-৪ গুণ বেশি ভাড়া দিয়েও পেঁয়াজ পরিবহনের জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। ট্রাকের ভাড়া 3 গুণ বেশি, কেউ আসতে চাইতেছে না রিস্ক নিয়ে, এই কারণে পেঁয়াজের দাম বেশি। গতকালকে চেষ্টা করেছিলাম একটা গাড়ি আনার জন্য, 1,20,000 টাকা পর্যন্ত ভাড়া দেওয়া বলছিলাম ড্রাইভারকে। ড্রাইভার বলে যে আমরা যাব না, হরতাল অবরোধের কারণে আমাদের গাড়ি পুরাই দেয়। এই অবস্থায় সরবরাহ সংকটে একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম 70 টাকা পর্যন্ত বেড়েছে। চায়না মালটা মানে এখানে বর্তমানে এখন চলতেছে, গত সপ্তাহে ছিল বৃহস্পতিবারে ছিল দিনকি 30-40 টাকা, এখন চলতেছে দিনকি 110 টাকা, 110 টাকা, 100 টাকা। আর পাকিস্তানের পেঁয়াজ তাও চলতেছে 130 টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা, এরকম রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে দাম আরো বাড়বে। গাড়ি ঘোড়া পড়া যাচ্ছে, বিভিন্ন ভয়ভীতির কারণে পরিবহন ভাড়া অনেক বেশি, সেজন্য পেঁয়াজের পত্তাটা এখানে এসে অনেক বেশি পড়তেছে। পেঁয়াজ না থাকায় খাতুনগঞ্জের সবগুলো গুদাম এখন খালি পড়ে আছে। এই অবস্থায় অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতের প্রতিষ্ঠানের মুনাফা কমার পাশাপাশি মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক আদায়ের মতো জায়গায় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে রাজস্ব বোর্ডকে। অন্যদিকে এনবিআর বলছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে তেমন সমস্যা হবে না। হরিপদ সাহার রিপোর্ট। বাণিজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং অর্থ মন্ত্রণালয় গত বছরের তুলনায় 19.9% বাড়িয়ে চলতি অর্থ বাজেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা 2012-13 সংশোধিত বাজেটের তুলনায় 30% বেশি। এমন উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তখনই সংশয় প্রকাশ করেন অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, গত কয়েক নির্বাচনী বছরেই রাজস্ব আয় ছিল নিম্নমুখী। যদিও করদাতার সংখ্যা বৃদ্ধি করে আয়কর আদায় বাড়াতে এবছরও সারা দেশে মেলার আয়োজন করে এনবিআর। তবে তৃতীয়বারের মতো আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোয় এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন জাগে। ইনকাম ট্যাক্সের 30% গ্রোথ আছে, মোটামুটি আমরা আমাদের টার্গেটে আছি। অনেক করদাতা বলেছেন যে এই বৈরী পরিবেশের কারণে তাদের অসুবিধা হচ্ছে। অসুবিধা বিবেচনা নিয়ে সরকার এই সময় 31শে ডিসেম্বর 2013 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, কর বহির্ভূত খাতে 3G তরঙ্গের বরাদ্দ দিয়ে সরকার বেশ কিছু অর্থ পেলেও শিল্প ঋণ প্রবাহ ও আমদানিতে মন্দা যাচ্ছে। এটা ব্যাংক হোক, ইন্স্যুরেন্স হোক, বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, তাদের সবারই কিন্তু প্রফিট অনেক কম, প্রায় অর্ধেক বা তারও কম, এবং অনেকে হয়তো পটেনশিয়াল লসে আছে। তাদের কিন্তু কন্ট্রিবিউশন টু দ্য বাজেট কমতে বাধ্য। ডোমেস্টিক ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এইসব ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় নেতিবাচক প্রভাব দেখব। তো সামনে আমি মনে করি যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে খুব বড় চ্যালেঞ্জ আছে। নির্বাচনী বছরের সংঘাতময় রাজনীতির ডামাডোলে রাজস্ব আদায় চরমভাবে ব্যাহত হলে অর্থনীতিবিদদের মতে বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নে তা বছর শেষে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানে সরকারের ঋণের চাপ বাড়াবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংসদ সদস্য ও সাংবাদিক বেবি মওদুদের শারীরিক অবস্থার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় রাজধানী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। এই সময় অসুস্থ বেবি মওদুদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চীনের পর এবার আকাশ প্রতিরক্ষা অঞ্চল সম্প্রসারণের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা করেই এটি করা হয়েছে। আগামী 15 ডিসেম্বর তাদের এই আকাশ প্রতিরক্ষা অঞ্চল কার্যকর হবে বলে জানিয়েছে সিউল। দক্ষিণ চীন সাগরে তলদেশে সুয়ান নামে পরিচিত একটি শিলাকে নিজেদের বলে দাবি করে বেইজিং ও একে তাদের প্রতিরক্ষা অঞ্চলের আওতাভুক্ত বলে ঘোষণা করে। এরপরই ওই একই শিলা, যেটা দক্ষিণ কোরীয়দের কাছে লিয়েরো নামে পরিচিত, সেটিকে আওতাভুক্ত রেখে নতুন এই আকাশসীমা নির্ধারণ করার কথা জানায় সিউল। যদিও অন্য কোনো দেশ আকাশসীমা লঙ্ঘিত হয়নি বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া। এদিকে পূর্ব চীন সাগরের পর বেইজিং দক্ষিণ চীন সাগরেও একই রকম আকাশ প্রতিরক্ষা অঞ্চল সম্প্রসারণ করতে চলেছে বলে অভিযোগ করেছে জাপান।
চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। ফলে স্থগিত করা হয়েছে 7 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল 9টায় ম্যাচটি শুরু হবার কথা ছিল। ম্যাচ শুরুর আগে রোববার সকাল 8টায় স্টেডিয়ামে যাওয়ার আগ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তার কারণ দেখে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এর পরপরই বিসিবি পরিচালক আকরাম খানের নেতৃত্বে শীর্ষ কর্মকর্তারা ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে বিসিবি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা আজকের খেলাটি আগামীকাল আয়োজনের প্রস্তাব দেয়। বিসিবি এতে সম্মতি জানায়। সিরিজের বাকি ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও বিসিবি সূত্রে জানা যায়। ডিভিশন স্টেডিয়ামে খেলার কথা ছিল, কিন্তু কাল রাত্রে একটা ছোট্ট ঘটনায় ওরা অনেক ভয় পেয়ে গেছে যে একটা ককটেল ফুটেছিল এখানে। ওরা এখানে 3টা খেলার কথা এবং আজকেরটা ডেটটা চেঞ্জ হয়ে কালকে হবে, তারপর একদিন রেস্ট, তারপর 11 তারিখ খেলে ওরা ঢাকায় যাবে। ক্রিকেট এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এছাড়া দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হওয়ায় এতে জড়িয়ে থাকে দেশের ভাবমূর্তিও। এমনটা জানিয়ে বিসিবির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে ক্রিকেটকে যাতে অশুভ শক্তির আঁচড় না পড়ে। পাশাপাশি আগামী বছর বাংলাদেশের টি-20 বিশ্ব আসরের কথা মাথায় রেখে যে কোনো রাজনৈতিক কর্মসূচির প্রভাব যাতে ক্রিকেটে না থাকে এবং এর জন্য সবার সহযোগিতাও চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। ক্রিকেট এদেশের মানুষের বর্তমান সময়ের প্রাণের খেলা, সবচেয়ে জনপ্রিয় খেলা। সাকিব, তামিম ও মুশফিকদের ব্যাট বলের খেলা মাতিয়ে রাখে পুরো বাংলাদেশকে, জাগিয়ে তোলে দেশপ্রেম। এই ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বব্যাপী ক্রীড়া বিশ্বে দারুণভাবে পরিচিত হয়েছে বাংলাদেশ। কিন্তু যখন এই ক্রিকেট আক্রান্ত হয় রাজনৈতিক কর্মসূচিতে, সেটা কখনোই শুভ নয়। এজন্য ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ এবং পরে অতিথিদের খেলতে অস্বীকৃতি সবকিছুই গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। সে সাথে আগামী দিনে এই দেশে টি-20 বিশ্ব আসর সহ আন্তর্জাতিক ক্রিকেট আসরের কথা মনে করিয়ে দিয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানান বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী। মোট 26টি দলের অংশগ্রহণে, পুরুষ এবং মহিলা দলের অংশগ্রহণে বাংলাদেশে 2014-তে আইসিসি ওয়ার্ল্ড টি-20 বাংলাদেশ 2014 হবে। আগামী মার্চে এশিয়া কাপের খেলাগুলো বাংলাদেশে হবে। বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতেও আমরা সংশ্লিষ্ট নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত যারা কর্মকর্তারা আছেন, প্রশাসনের যারা আছেন, সবার সাথে আমরা যোগাযোগ করেছি এবং তারা নিশ্চিত করেছেন যে এ ব্যাপারে চিন্তিত হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক এইসব ক্রিকেট আসরে দেশের ভাবমূর্তি জড়িয়ে থাকে, তাই বিসিবির পক্ষ থেকে আহ্বান দেশের স্বার্থে যাতে ক্রিকেটে কোনো অশুভ শক্তির আঁচড় না পড়ে। দলমত নির্বিশেষে সকলেরই কাছে আমাদের আহ্বান থাকবে এবং আমরা আশা করব যে এই টুর্নামেন্টগুলো যাতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার্থে এই ধরনের একটা পরিস্থিতি যাতে উদ্ভব না হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা থাকবে বলে আশা করি। যে খেলার মাধ্যমে লাল সবুজের পতাকা আজ সমুন্নত, সেই ক্রিকেট খেলা সুষ্ঠুভাবে আয়োজনে সবার সহযোগিতাও চায় বিসিবি। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ৭১ মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। চলমান সংকট উত্তরণে তারানকর দিনভর তৎপরতা। এরশাদ, নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সময় না পাওয়ায় জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে, জানালেন দলের মহাসচিব। সোমবার মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না দলটি। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে বিচ্ছিন্ন সহিংসতা, দগ্ধ হবার 7 দিন পর সাভারের রেহানার মৃত্যু। দাবি মেনে না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে সরকার, জানালো বিএনপি। সংবিধান অনুযায়ী 5 জানুয়ারি নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রধান বাধা জামায়াত, মন্তব্য আওয়ামী লীগের। এবং রাজনৈতিক অস্থিরতায় বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অটো প্রমোশনের কোনো সুযোগ নেই, ছুটির দিনে পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষা অধিদপ্তরের। এ ছিল মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।